জয়পুরহাট সরকারি মহিলা কলেজ আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে আজকে স্বাগত। উচ্চ মাধ্যমিক বাংলা অনলাইন ক্লাস, দ্বিতীয় পত্র, পঞ্চম অধ্যায়, বাক্যতত্ত্ব, লেকচার 1, প্রাথমিক কথা। ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তুলসীদাস মহন্ত, সহকারী অধ্যাপক বাংলা, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তুলসীদাস মহন্ত। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লিঙ্ক যা বরাবর সাবস্ক্রাইব বা লাইক করে দেওয়ার জন্য আমি বলে থাকি। করোনাকালীন বাস্তবতার করোনার স্বাস্থ্যবিধি নিয়ে যে কথাগুলো বরাবর বলে থাকি ক্লাসের শুরুতে, আজকেও একই কথার পুনরুত্থাপন। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে যাওয়ার বেলায় মাস্ক কোনো বিকল্প নেই, আর কোনো ক্ষেত্রেই কোনো অবহেলা স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কাম্য নয়। এটা পরিবার এবং তোমার নিজের, তোমার পরিবার এবং দেশের জন্য কোনো ক্রমে মঙ্গলজনক নয়। একজন পড়ালেখা অন্তত জানা মানুষ হিসেবে সরকারও মাস্ক পরুন, সেবা নিন এই ঘোষণা দিয়ে অফিস আদালত খোলা রেখেছে। সেক্ষেত্রে মাস্কের কোনো বিকল্প নেই। তো বরাবর ক্লাস শুরুতে আমি একটা উক্তি উল্লেখ করে থাকি, আজকেও তাই। আজকে বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টনের একটা উক্তি, স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার। আমরা আজকে যে সময় ক্লাসটা তোমরা দেখছো, 15ই ডিসেম্বর 2020, সে সময় স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি। আমরা সামনে পা দিতে যাচ্ছি সে বছরে বাংলাদেশ। তো স্বাধীনতার কি, এর সর্বক্ষেত্রে এর প্রভাবটা কেমন ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতীয় বা রাষ্ট্রীয় জীবনে, তা উপলব্ধি একটা বড় পড়াশোনার বিষয়। এটা সহজসাধ্য নয়। যে স্বাধীনতা এসেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য ভূমিকার ভিতর দিয়ে, আমরা তা জানি। আমরা তাকে আজকের এই উক্তির প্রাসঙ্গিকতায় আবারও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তো চলো পাঠে চলে যাই। পাঠ পরিচিতি একটা গতানুগতিকতা মাত্র। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, 5-এর ক, বাক্যতত্ত্ব, মানে পঞ্চম অধ্যায়ে এটা আছে। আর প্রত্যেকটা অধ্যায়ের যেহেতু পরীক্ষার প্রশ্ন আসার সময় 5-এর ক অথবা 5-এর খ দেয়া থাকে, সেই আজকের আলোচনায় একদম বাক্যতত্ত্ব 5-এর ক এর প্রাথমিক আলোচনা, প্রাথমিক বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, যেটা বাক্য বোঝার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং আজকের শিক্ষণফল সেক্ষেত্রে দাঁড়াবে বাক্যের সংজ্ঞার ইতিহাস জানতে পারব। আমরা বাক্যের সংজ্ঞা ঠোঁটস্থ করে ফেলি প্রায় ক্লাস 2 থেকে, ক্ষেত্র বিশেষে ক্লাস 3 থেকে তো আছেই। তো এই সংজ্ঞা যার মানে গলধকরণ করার মতো আমরা মুখস্থ করে থাকি, আমরা এর ইতিহাস একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব সেই আলোকে অধিকতর বই পাঠের ভিতর দিয়ে।
এটা জাস্ট একটা নমুনা। বাক্যের সংজ্ঞা আমরা তৈরি করতে পারবো বা জানবো। সার্থক বাক্যের একটা প্রাথমিক ধারণা, যে বাক্য আমরা কীভাবে হয় বা কেন, কোনটা বাক্য, বাক্যের সংজ্ঞা থেকে আমরা যে জিনিসটা জানবো সেইটা করে দেখবো সেটা আসলে বাক্য কিনা। সেক্ষেত্রে বাক্য একটা হওয়ার ক্ষেত্রে কী কী কন্ডিশন বা শর্ত লাগে, তাহলে সে বাক্যটা বাক্য হয়, বা আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি সার্থক বাক্য বা কমপ্লিট সেন্টেন্স, সেটা সম্পর্কে জানব এবং সেটা নিয়ে আমরা ভাবব। তো চলো একদম প্রাথমিক কিছু কথা যেটা নিয়ে আমরা কথাগুলো এখানে প্রিন্ট হবে আসবে, সেই কথার সূত্র ধরে আমরা কিছু কথা বলব। অর্থবহ কথাকেই বাক্য বলে, খুব সহজভাবে অর্থবহ কথাকেই বাক্য বলে। আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন রকম মুখ দিয়ে শব্দ বের করি, মুখ দিয়ে কতগুলো অর্থ আছে, কতগুলোর অর্থ নাই। তা যদি অর্থ সহ সেটা আরেকজনের বোধগম্য হয় তাহলে সেটা বাক্য, আর যদি না হয়, নিতান্ত বিচ্ছিন্নভাবে কিছু শব্দ বের হয় যার কোনো অর্থ নেই, যেটা আরেকজন শুনে উপলব্ধি করতে পারবে না, সেগুলো বাক্য হতে পারে। তো সেই জিনিসটাই কিন্তু অর্থবহ বাক্য। তাহলে শুরুতেই আমরা একটা জিনিস জানলাম, কথা অর্থ থাকতে হবে, না থাকলে তো পাগলও কথা বলে, অনর্গল, কোনো অর্থ থাকে না। সেই কারণে সেগুলোকে, তার কথাকে আমরা বাক্য বলি না, কারণ আমরা উপলব্ধি করতে পারি না, আমরা অর্থ উপলব্ধি করতে পারি না। ভাষার মূল উপকরণ বাক্য, আর বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ, আর শব্দের মূল উপাদান বর্ণ। ধারাবাহিকভাবে তোমরা খেয়াল করো, সবই জানো তোমরা, কিন্তু এভাবে একটু উৎস ধারা অনুযায়ী আমরা যেন মনে রাখি। ভাষার মূল উপকরণ বাক্য। আমরা যখন বাক্যের মৌলিক উপাদান শব্দ বা পদ, দুটোই আমরা বলে থাকি। ব্যাকরণগতভাবে যখন বাক্যে শব্দ বসে যায় তখন সেটা হয়ে যায় পদ, আর সেই পদ বা শব্দের মূল উপাদান হচ্ছে বর্ণ। বর্ণ যখন শব্দের মধ্যে বসে যায়, জানি অক্ষর, তোমরা এই বিষয়গুলো আনবে, কিন্তু ওভাবেই একটু ভেবে দেখো, সব রিলেটেড, কো-রিলেটেড, পরস্পর সম্পর্কিত। আর বর্ণের মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে আমরা একদম আদি উৎস, তাহলে মূল হচ্ছে ধ্বনি, ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে সেটা হলো অক্ষর, অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে তা হয়ে যায় পদ, পদ হয়ে যাওয়া মাত্রই তা বাক্যে রূপান্তরিত হয়। তারপর না মনের ভাব প্রকাশ করে, তারপরই না ভাষা বিকশিত হয়, একটা ভাষা মৌলিক রূপ লাভ করে, আর তারপরেই তা বিকশিত হতে হতে সভ্যতার বিকাশ, জ্ঞানের বিকাশ, তারপরেই একটা নতুন সভ্যতা স্বকীয়তা লাভ করে। কি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা একটা মৌলিক বিষয়, এটা ছাড়া বাকি সব কল্পনার বাইরে। স্তব্ধ হয়ে যাবে সমাজ, বিলুপ্ত হয়ে যাবে সমাজ, জ্ঞান বিজ্ঞান একদম অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তার মানে বাক্য এখানে গুরুত্বপূর্ণ, ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই ভাষা, তার প্রবাহমানতা, তার বিকাশশীল সৃজনশীলতা ধরে রাখতে পারে শুধুমাত্র বাক্যের মাধ্যমে। আমরা জানলাম সেই বাক্যের মধ্যে কী কী আছে। তো অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি বা কিছু শব্দ সমন্বয়ে মনের ভাব প্রকাশের প্রক্রিয়াই বাক্য। আশা করি এই কথাটার সাথে তোমরা দ্বিমত পোষণ করবে না, কারণ সব ঠিক আছে। শুরুতে আবারও সেই শব্দটা এসেছে, অর্থবহ, মানে অর্থ থাকতে হবে। একগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি বা কিছু শব্দ, যেভাবেই বলি না কেন, কথা একই, সমন্বয়ে মানে একসাথে মিলে মনের ভাব প্রকাশ, একটা ইউনিক, একটা একক ভাব প্রকাশ করতে হবে, তাহলেই সেটা বাক্য। হ্যাঁ, আমরা উদাহরণে আসবো পরবর্তীতে, কিন্তু তারপরে এখানেই একটা উদাহরণ নিয়ে কথা বলতে পারি। যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের নাম বলার পর থেমে গেলাম, হবে না। ঠিক সেরকম অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি বা কিছু শব্দ সমন্বয়ে মনের ভাব প্রকাশের প্রক্রিয়ায় বাক্য। আমরা তাহলে অন্যভাবে বলা যায়, পরস্পর অর্থবহ, সব বারবার আসছে একটি, যেভাবেই যে বলুক না কেন, অর্থবহ
এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থবহ শব্দ দ্বারা গঠিত একটি সম্পূর্ণ বক্তব্যকে বাক্য বলে। এখানে দেখো আবার বলা হচ্ছে বক্তব্য। বক্তব্যই হবে না যতক্ষণ না সেখানে বাক্য থাকবে। কত গুরুত্বপূর্ণ তোমরা একটু ভেবে দেখো। সাহিত্যের বাহ্যিক উপকরণের মধ্যে বাক্যই প্রধান। তাই বাক্যকে যতই শুদ্ধ রাখা যায় ততই তার অর্থ ও রস আস্বাদন করতে সহজ হয়। সাহিত্য মানব জীবনের সমস্ত প্রক্রিয়াকেই যদি আমরা সাহিত্য বলি, জন্ম থেকে মৃত্যুর প্রত্যেক ধারা, এই ধারার মধ্যে আমার প্রত্যেকটা কথাকে যদি সাজাতে চাই তাহলে যেটা প্রধানত লাগবে সেটা হচ্ছে বাক্য। তো সেইখানেই সাহিত্যের উপকরণের মধ্যে বাক্যই প্রধান। আর এই বাক্য তোমার জীবনের ইতিহাস, একজন মানুষের জীবনের পরম্পরার ইতিহাস যদি জানতে চাই তাহলে সেই বাক্যটাকে হতে হবে সরস, রসপূর্ণ এবং শুদ্ধ। আর এই শুদ্ধতা আনতে গেলেই অর্থবহতা একটা গুরুত্বপূর্ণ শর্ত। বাক্য ভাষার বৃহত্তম একক। অবশ্যই ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। এর মূল উপাদান আমরা জানি। তারপরে সেন্টেন্সটাই দেখি। এবং ধ্বনি ভাষার মূল উপাদান। হ্যাঁ, দুটার পার্থক্যটা একটু খেয়াল করো। ধ্বনি হচ্ছে মূল উপাদান, বাক্য হচ্ছে বৃহত্তম একক। খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে অক্ষর, অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে পদ, পদ যখনই হচ্ছে তখনই একগুচ্ছ শব্দ, আর একগুচ্ছ শব্দ যখনই অর্থ ধারণ করবে তখনই সেটা বাক্য। সে কারণেই যা ছাড়া আমাদের কোনো কিছুরই কোনো মূল্য নেই। সেই জন্যই ওটা বলা হচ্ছে ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য, আর মূল উপাদান অতি অবশ্যই ধ্বনি। কোনো ব্যাকরণবিদের মতে ভাষার মূল উপাদান বাক্য, আবার বাক্যের মৌলিক উপাদান শব্দ। কথাগুলোর মধ্যে সত্যতা আছে, কিন্তু প্রথম কথাটা আমি যেটা বিশ্বাস করি বা আমি পছন্দ করি যে বাক্য ভাষার বৃহত্তম একক এবং ধ্বনি ভাষার মূল উপাদান। এটা যৌক্তিকভাবে তোমরা একটু ভেবে নিলেই এর যৌক্তিকতা খুঁজে পাবে এবং এটাই প্রামাণ্য বলে আমি মনে করি। বাক্যের সংজ্ঞার প্রচলিত ধারণাগুলো এসেছে দুটি ধারা থেকে। আমরা যে সংজ্ঞাটা বাক্যের সাধারণত বলে থাকি ছোটোবেলা থেকে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে হুবহু বলে ফেলি, সেটা এই সংজ্ঞাগুলো সাধারণত সংজ্ঞার দুটো প্রচলিত ধারণা থেকে এসেছে। হ্যাঁ, একটি এসেছে গ্রিক, লাতিন ও ইংরেজি ব্যাকরণের মাধ্যমে। এই দুটো সংজ্ঞার একটি সংজ্ঞা এসেছে গ্রিক, লাতিন, ইংরেজি ব্যাকরণ সমূহের অনুকরণে। আমরা তো আমাদের সভ্যতা জ্ঞানের ইতিহাসে গ্রিক, লাতিন, ইংরেজির কাছে আমরা ভয়াবহভাবে ঋণী, এবং পৃথিবীর প্রত্যেকটি ভাষাই আসলে প্রত্যেকটি ভাষার কাছে ঋণী, সংস্কৃতির কাছে ঋণী, সভ্যতার কাছে ঋণী। যদিও ইদানিং সংস্কৃতি সভ্যতার অপব্যাখ্যাকারী সমাজে অনেক বেড়ে গিয়েছে, সেসব সম্পর্কে শিক্ষার আলোর ভিতর দিয়ে তোমরা জানবে আরও বেশি করে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ যে কোনো কিছু আসলে ইউনিক নয়, পরস্পর কোরিলেটেড। পৃথিবীর সভ্যতাটাই, পৃথিবীর ইতিহাসটাই এরকম কোরিলেটেড। বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ঋদ্ধ সংস্কৃতি, বিভিন্ন ঋদ্ধ সভ্যতা, বিভিন্ন ঋদ্ধ সমাজ ব্যবস্থার একটা মিথস্ক্রিয়ার ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং আমরা সবসময়ই কোরিলেটেড, কেউ বিচ্ছিন্ন নয়। যে বিচ্ছিন্ন হতে চাবে সে হারিয়ে যাবে, ঠিক যেমন স্রোতহীন নদী একসময় হারিয়ে যায়। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, প্রসঙ্গে আসি। বাক্যের সংজ্ঞার প্রচলিত ধারণাগুলো এসেছে দুটি ধারা থেকে। একটি এসেছে গ্রিক, লাতিন, ইংরেজি ব্যাকরণের মাধ্যমে। আর তাতে যেটা সংজ্ঞা বলা হয়েছে আমরা খুব ভালো করেই জানি, এই সংজ্ঞাটা ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিই বাক্য, বা যেটা আমরা একটু আগেও দেখেছিলাম, শুরুতে একটা সংজ্ঞা পেয়েছিলাম। কারণ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিই বাক্য। তো ঘুরে ফিরে একই কথা হচ্ছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাইলে ওই শব্দ সমষ্টির একটা অর্থ থাকতে হবে, তাহলেই না মনের ভাব প্রকাশ করতে পারবে, তাই তো? তার মানে অর্থবহতা এক নাম্বার কন্ডিশন। তারপরে পদ সমষ্টি, ওই শব্দগুলো তো অর্থ যখন প্রকাশ করে কাছাকাছি বলবে তখন প্রত্যেকটা শব্দ কী পরিণত হয়ে যাবে? পদে পরিণত হয়ে যাবে, আমরা জানি। সেই পদ সমষ্টি বাক্য। তো
তাহলে এই সংজ্ঞাটা ছোটোবেলা থেকে আমরা মুখস্থ করে এসেছি। আমরা এখন দেখি এই সংজ্ঞাটি প্রায় 2000-এরও বেশি বছর ধরে জনপ্রিয়। চিন্তা করো কি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। সংজ্ঞাটি প্রায় 2000-এরও বেশি বছর ধরে জনপ্রিয় এবং এটি সারা পৃথিবীতে এককভাবে চলে আসছিল। কিন্তু আর একটা নতুনতর সংজ্ঞা আছে যা প্রায় 100 বছর ধরে বাংলা ভাষাতে প্রচলিত। এটাও অন্যটি এসেছে সংস্কৃত ব্যাকরণ থেকে। তাতে বলা হয়েছে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তিযুক্ত পদসমূহকে বাক্য বলে। এই সংজ্ঞাটি গত 100 বছর ধরে প্রায় অবিকল রূপে বাংলা ব্যাকরণে ব্যবহৃত হচ্ছে। চিন্তা করো, আগে আমরা জানতাম যে অর্থ প্রকাশক পদ সমষ্টিই বাক্য। হ্যাঁ, ঠিক আছে, ওটা একদম ঠিক, কিন্তু এখানে আর একটু যেন আমরা কখনো কখনো যেমন এখানে যেন একটা ব্যাকরণ, এই সংজ্ঞাটার মধ্যে বাক্য হয়ে ওঠার যে ব্যাকরণগত প্রক্রিয়া, শুদ্ধ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সমূহের প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা স্টেপকে টাচ করে এই সংজ্ঞাটা তৈরি করা হয়েছে। মানে আমরা অনেক অসুখ বিসুখ সম্পর্কে আমরা সাধারণ মানুষের এক ধরনের ধারণা আছে, আর ওইটি সম্পর্কে বিজ্ঞানসম্মত এবং ডাক্তারি ভাষা ব্যবহার করে একজন ডাক্তার কথা বলেন। তো আমার কাছে এরকম পার্থক্য মনে হয়। ওইটাও ঠিক, এটাও ঠিক। তো ডাক্তারের কথা অধিকতর ঠিক, আমার কাছে এটা অধিকতর সঠিক মনে হয়। অন্যটি এসছে সংস্কৃত ব্যাকরণ থেকে। এই সংস্কৃত ব্যাকরণ থেকে আসা এই সংজ্ঞাটি অধিকতর ঠিক জন্যেই এটা গ্রহণ করা হয়েছে এবং 100 বছর ধরে এটা অবিকলভাবে বলা হচ্ছে। আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তিযুক্ত পদসমূহকে বাক্য বলে। হ্যাঁ, ঠিক আছে। ওই যে আমরা অর্থবহতার কথা বলেছি, যে অর্থ ছাড়া হবে না, সেখানেই এগুলো লুকিয়ে আছে। অর্থ হতে গেলে যে যে কন্ডিশন বা শর্তগুলো লাগবে সেগুলোই বলা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। তাহলেই পাশাপাশি বসার পর, পাশাপাশি বসে শব্দসমূহ যা অর্থ প্রকাশের সাথে সাথেই পদে পরিণত হয়ে যাবে, সেই পদসমূহ পাশাপাশি বসার পর সেটা একটা পূর্ণাঙ্গ বাক্য বা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবে। সে কারণে এই সংজ্ঞাটি একদম ব্যাকরণসম্মত, ব্যাকরণগত প্রক্রিয়া সমৃদ্ধ এবং বিজ্ঞানসম্মত তো বটেই। আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তিযুক্ত পদসমূহকে বাক্য বলে। এই সংজ্ঞাটি গত 100 বছর ধরে প্রায় অবিকল রূপে বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়ে আসছে। তোমরাও ইতিমধ্যে এই সংজ্ঞাটির হয়তো আঁচ পেয়েছ। তাহলে আমরা বলতে পারি সব কিছুর আলোকে বা যা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছিলাম সেগুলো মিলে পরস্পর অন্বয়যুক্ত, অন্বয় মানে আমরা জানি সম্পর্ক, অন্বয়যুক্ত বা সম্পর্কযুক্ত যে পদসমষ্টি দ্বারা একটি মনোভাব পরিপূর্ণভাবে বা পুরোপুরিভাবে প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেভাবেই বলি না কেন ওই জিনিসগুলো বলেছি ঘুরে ফিরে। পরস্পরের অর্থ তো থাকতেই হবে। অর্থ না থাকলে ব্যাকরণগত ত্রুটি সেখানে পরিলক্ষিত হবে। ব্যাকরণগত ত্রুটি পরিলক্ষিত হলে অর্থ প্রকাশ করতে পারবে না সঠিকভাবে। না প্রকাশ করতে পারলে ওই যে একটু আগে সংস্কৃতের সংজ্ঞাটা আমরা দিলাম যে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা সম্পন্ন, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা যুক্ত পদসমূহকে বাক্য বলে। এটা তাহলে আর এখানে কাজ করবে না। সেইটাই জন্য তাহলে পরস্পর অন্বয়যুক্ত বা সম্পর্কযুক্ত যে পদের সমষ্টি দ্বারা একটি মনোভাব, ওই পরস্পর অন্বয়টাই ওইটাই, ওর মধ্যেই ওই সংস্কৃত থেকে আসা সংজ্ঞাটা লুকিয়ে আছে। পরস্পর অন্বয় না থাকবে তখনই যখন আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি গুণগুলো ওখানে প্রকটিত থাকবে, তাহলেই শুধু পরস্পর সম্পর্কযুক্ত হবে। আর সম্পর্কযুক্ত হলেই অর্থ প্রকাশের ক্ষমতা ধারণ করবে। অর্থ প্রকাশ করার ক্ষমতা তখন যখন ধারণ করবে তখন সেখানে একটা পরিপূর্ণ বাক্যের রূপ নেবে। তাহলে এটা একটা সঙ্গে বলতে পারি। আবার মনের পূর্ণতর ভাব প্রকাশে সক্ষম, একই রকম মনের পূর্ণতর ভাব প্রকাশে সক্ষম সঠিকভাবে বিন্যস্ত পদ সমষ্টিকে বাক্য বলে। যে কোনোভাবেই বলি না কেন, এখন কথা হলো যে ওটাই মনের পূর্ণতর ভাব, আবার সঠিকভাবে বিন্যাসটা কি? তুমি যেভাবেই বলি না কেন আমরা, এটা হতে চাইলে, সঠিক হতে চাইলে, মনের পূর্ণতর ভাব প্রকাশ করতে চাইলে, অর্থবহতা থাকতে চাইলে তোমার ওই কাজটা লাগবেই। সেটা হচ্ছে যে সংস্কৃত থেকে আসা ওই সংজ্ঞাটা যা গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি গুণ বা বৈশিষ্ট্য বা লক্ষণ, এটা থাকতেই হবে। এই যোগ্যতা, এই বৈশিষ্ট্যসমূহ না থাকলে বাক্য হবে না।
তাহলে যেভাবেই বলি না কেন আমরা ঘুরে ফিরে একই সংজ্ঞা রিপিট করছি ছোটোবেলা থেকে, তবে বিজ্ঞানসম্মত, বিশ্লেষণ ধর্মী, ব্যাকরণসম্মত, ব্যাকরণিক প্রক্রিয়ার সম্মত যে সংজ্ঞা সেটা সংস্কৃত থেকে আসা সংজ্ঞাটি। আমরা এখন এটাই বলার চেষ্টা করি। বিশ্বনাথ কবিরাজ একজন ব্যাকরণবিদ, উনি যেটা বলেছেন, আমরা কয়েকজনের সংজ্ঞা একটু দেখে নিই। যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তিযুক্ত ভাব প্রকাশক পদ সমুচ্চয়কে বাক্য বলে। একই কথা উনি বলেছেন। এটা শহীদুল্লাহ কি বলছেন আমরা দেখি একটু পরে। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তিযুক্ত, তার মানে এই তিনটা গুণ থাকবেই, থাকলেই ভাব প্রকাশের ক্ষমতা আসবে। আর ভাব প্রকাশের ক্ষমতা আসলেই আমরা তো বলেছি এক বা একাধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ বা পদ পাশাপাশি বসে, এইটাকে বলা হয়েছে, এই গুচ্ছটাকে বলা হয়েছে পদ সমুচ্চয়। তাহলে একই জিনিস ঘুরে ফিরে আসছে। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলেছেন, একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ পায় তাহাদের সমষ্টিকে বাক্য বলে। ছোটোবেলা থেকে বা এতক্ষণ যে আলোচনা করলাম সেই কথাটাই শহীদুল্লাহ মনীষী ডক্টর শহীদুল্লাহর কথাতেও চলে এসেছে। এবং ঘুরে ফিরে সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ পায় তাকে সমষ্টি, এই সম্পূর্ণ, এই কমপ্লিট, এই মনোভাব বা অর্থ, পরিপূর্ণ অর্থ, এটা আসতে গেলে ঘুরে ফিরে ওই আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি গুণ থাকতেই হবে, তাছাড়া হবে না। এখানে একটা উদাহরণ, আমরা রাশেদা বই পড়ে, ছেলেটি স্কুলে যায়, তুমি কি ভাত খেয়েছো, এই বাক্যের কয়েকটি উদাহরণ। আমরা আরও দেখি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আরেকজন মনীষী, বাংলা ভাষা ও সাহিত্য তার কাছে ভীষণভাবে ঋণী, গবেষণা করেছেন এ নিয়ে অনেক, যার গবেষণার ফল আজকে আমরা শিক্ষার নিয়ে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বা সেন্টেন্স বলে। একই কথা আবারও ভাবো, মনোযোগ দিয়ে ভেবে দেখো, যে পদ বা শব্দ সমষ্টি, তিনি দুটোই বলেছেন। শব্দ সমষ্টি যখন অর্থ প্রকাশ করবে তখনই তো প্রত্যেকটাই পদে পরিণত হয়ে যাবে, তাই না? মজার। যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে, মানে কোনো একটা থিম, কোনো একটা ইউনিক ভাবনা, বক্তা যিনি বলবেন, বক্তার ভাব সম্পূর্ণরূপে, কমপ্লিটলি, মানে অর্থ প্রকাশ করতেই হবে, অর্থ আটকে যাবে না, প্রকটিত হয় মানে প্রকাশিত হয় বা প্রকাশ করতে পারে, সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বা সেন্টেন্স বলে। একই কথা, শুধু যে মনীষী যেভাবে বলেছেন আমরা সেটাকে কোট করার চেষ্টা করছি। জ্যোতিভূষণ চাকি উনি বলেন যে যথাযথ বিন্যস্ত, এই যথাযথ শব্দটার মধ্যে ওই আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা ঢুকে আছে। যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টিকে যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। হ্যাঁ, আবারও একই কথা থাকবে। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা গুণ থাকবে, শব্দ সমষ্টি থাকবে, অর্থ প্রকাশ করবে কমপ্লিটলি, তাহলে তো বাক্য হবেই। আর ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায়, বাংলা ভাষা সাহিত্যের আরেকজন ঋদ্ধ গবেষক, তিনি যেটা বলেছেন, পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট, তা পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলোর দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায় সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে। এখন দেখো, বিভিন্ন মনীষী বিভিন্নভাবে যে সংজ্ঞাগুলো বললেন, প্রত্যেকটা কি আলাদা? প্রত্যেকটাই সেই একই সুতো ধরে টানছে, একই বৈশিষ্ট্যটাকে নিয়ে ভিন্নভাবে শব্দের জাস্ট যোজনা করে নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। তো তার ধারায় তুমি যদি বুঝে ফেলো, আমার মনে হয় আজকেই তুমি নিজেও একটা বাক্যের সংজ্ঞা নিজের মতো করে বলবে, যেগুলোতে সবগুলো শর্ত যা এতক্ষণ বললাম সব থাকবে। ঠিক যেমন প্রত্যেকটা মনীষী আলাদা আলাদা বললেও সবগুলোর মধ্যে ভিতরে কিন্তু একই শর্তসমূহ জুড়ে আছে একটা বাক্য হওয়ার। তো এবার আমরা কিছু উদাহরণ দেখব, যে উদাহরণগুলো মধ্যে আমরা দেখব যে বাক্যগুলো কত রকমের পড়ে হতে পারে, এবং সেই রকমগুলো নিয়ে আমরা আমাদের মনের ভাব সবসময় প্রকাশ করি, আমাদের জ্ঞান চর্চা করি, আমরা ভবিষ্যতের ব্যক্তি, রাষ্ট্রীয়, সামাজিক, জাতীয় স্বপ্ন দেখি বিকাশের। যেমন এক রাশেদা বই পড়ে, তুমি কি ভাত খেয়েছো, তুমি জীবনে সফল হও।
অঙ্কটি করো। হায় আমি হতভাগা, পাখিটি কি সুন্দর। এখানে আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। আসবে? যে লোকটি গতকাল এখানে এসেছিল তাকে আমি চিনি। লোকটি গরিব কিন্তু সৎ। তিনি স্টেশনে পৌঁছলেন কিন্তু আমরা স্টেশন ছাড়লাম। এখানে 8টি সেন্টেন্স, আসলে 9টি আছে, কিন্তু 8 ধরনের সেন্টেন্স আমি বলতে চেয়েছি বা বাক্য দেখতে পাচ্ছি। আসলে এ ধরনেরই আমরা সম্ভবত বলা যেতে পারে, আমি দৃঢ়তার সাথে বলছি তবুও সম্ভবত শব্দটা রাখছি, যে এই ধরনের 8টা প্যাটার্ন বা প্যাটার্নে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি এ পর্যন্ত। এবং 8টা প্যাটার্নের সবগুলো প্যাটার্ন সম্পর্কে তোমরা ইতিমধ্যে মুখস্থ, ছোটস্থ, কণ্ঠস্থ করে এসেছো স্কুল লেভেল। যেমন রাশেদা বই পড়ে, সাধারণ বর্ণনামূলক একটা বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা তোমরা জানো। তুমি কি ভাত খেয়েছো, প্রশ্নবোধক বাক্য, বা ইংরেজিতে বলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি জীবনে সফল হও, অপটেটিভ বা ইচ্ছাসূচক বাক্য। অঙ্কটি করো, ইম্পারেটিভ বা আদেশসূচক বাক্য। হায় আমি হতভাগা, পাখিটি কি সুন্দর, এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য। আমরা জানি অর্থ অনুযায়ী এই 5 প্রকার আমরা জানি, যদিও এইচএসসি লেভেলে আমরা এখন আরও প্রকারভেদ সম্পর্কে জানবো। এই 5 প্রকারের বাইরেও ঠিক আমরা জানবো, জেনে বাক্যের ধরন থাকলে সেটা জানবো। আরেকটা এখানে দেখতে পাচ্ছি একই রকমই অর্থ প্রকাশ করবে, যেমন রাশেদা বই পড়ে, এই রকমই এখানে প্রশ্ন, বর্ণনা, এরকমই বর্ণনামূলক। যে লোকটি গতকাল এখানে এসেছিল তাকে আমি চিনি, বর্ণনা আছে, সাধারণ বর্ণনা আছে, ডেফিনেটলি অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট কিন্তু এখানে প্যাটার্নটা ভিন্ন। এখানে বাক্যটা দেখতে পাচ্ছি, বাক্যের মাঝখানে হচ্ছে 2টা বাক্য, বাক্যের মাঝে 2টা বাক্যাংশ, 2টা সাবজেক্ট আছে, 2টা ভার্ব আছে, বা 2টা কর্তা আছে, 2টা ক্রিয়া আছে বাংলায় যদি বলি। তো এই একই রকম করে দিয়ে 7 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি লোকটি গরিব কিন্তু সৎ। এখানে একটাই কর্তা বা সাবজেক্ট, ক্রিয়াও একটা, কিন্তু তার বিভিন্ন সংযোজক অব্যয়ের মাধ্যমে একাধিক গুণ একসাথে প্রকাশ করছে। যেমন লোকটি গরিব, আবার বলতে পারি লোকটি সৎ, সেটাকে একই বাক্যে প্রকাশ করা হচ্ছে। মানে গঠনগত একটা প্যাটার্ন তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, যা তোমরা পড়ে এসেছো। আমি যদি একটু পরে ইংরেজিতেই বলি সহজেই ধরে ফেলবে তোমরা, কারণ ইংরেজিতে এত বেশি ঠোঁটস্থ করি, এত বেশি দৌড়াদৌড়ি করি, যার কিয়দংশ পড়াশোনা করলে এটা বাংলায় পরিষ্কার হয়ে যাওয়ার পর ইংরেজিটা সহজতরভাবে আমরা গ্রহণ করতে পারি, তা আমরা করি না। তিনি স্টেশনে পৌঁছলেন কিন্তু আমরা স্টেশন ছাড়লাম। 2টা বাক্যকে এক করা আছে এখানে, গঠনগতভাবে 2টা বাক্যকে এক করে নিয়েছে। দেখি তা আমরা এখানে দেখতে পাচ্ছি 7 আর 8 নাম্বার হচ্ছে একই রকম, আর 1 নাম্বার, এই 3টাকে যদি আমরা বলি যে 7, 8 একরকম, আর 1, 6, 7, তাহলে এই 3টা বাক্য 3টাই বর্ণনামূলক বাক্য, কিন্তু গঠনগত ভিন্নতার কারণে আলাদা। তো আমরা সেখানেই আমরা জেনেছি এই গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার, অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার। তার এই যে বিভিন্ন রকম প্রকারভেদ বাক্যের, সেগুলো সম্পর্কে জানবো। তবে জানার আগে যেটা আমরা বলছি যে বাক্যটা আসলে কি তা জানার জন্য প্রাথমিক কথাগুলোর পর আমরা আগামী ক্লাসে সেটা জানবো, যে বাক্য সার্থক হতে গেলে কি কি লাগে। তারপর আমরা এই ধরনের প্রকারভেদগুলোতে আসবো। তো এই ধারণাটা শুধু আজকে দিলাম, যে আমরা যে সংজ্ঞাগুলো এতক্ষণ একটু আগে এখানে দেখলাম বিভিন্ন মনীষীর দ্বারা, তার আগে প্রাথমিক আলোচনায় সেই সংজ্ঞার আলোকে আমরা কিছু বাক্যের উদাহরণ আমরা এখানে নিয়ে নিলাম, অর্থ অনুযায়ী আর এই যে গঠন অনুযায়ী। আর 7 আর 8 নাম্বার উদাহরণ একই রকম গঠনের বাক্য। তো আমরা যাই এগিয়ে, যে কথাটা ওই মাঝখানের উদাহরণগুলোর আগে বলেছিলাম বাক্য, তো সেই বাক্যকে জানার জন্য আমার কি লাগবে, যে কোনো ওই যে পদ সমষ্টি হলেই তো বাক্য হবে তা নয়।
আবার হচ্ছে যে কন্ডিশনগুলোর কথা আমরা শুরুতে যারা আগে থেকে খেয়াল করনি, নতুন করে এসছে আগের গতানুগতিক সংজ্ঞার বাইরে, যে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা সম্পন্ন পদ সমষ্টিকে বা পদ সমুচ্চয়কে বাক্য বলে। সেই আলোকে এখানে কথাটা বলা আছে যে বাক্য শুধু একটা কয়েক শব্দগুচ্ছ হলেই হবে না, এজন্য প্রয়োজন দুটা কাজ: পারস্পরিক যথাযথ সম্পর্ক, যেটা ওইটার মধ্যে আছে, আর পারস্পরিক যথাযথ সম্পর্ক হওয়া মাত্রই মনের ভাব প্রকাশ করবেই। সেই কোরিলেটেড পরবর্তী কন্ডিশনটাই এই জন্য হচ্ছে বক্তার মনের সম্পূর্ণ ভাব। এই দুটা প্রকাশ করা ছাড়া বাক্য কখনো বাক্য হবে না। সেই জিনিসটাই আমরা সবার আগে জানবো, যে বাক্য আসলে কখন হবে, কিভাবে হবে, এটি বাক্য হয়েছে কি না, এই জানাটাই প্রথম জানবো। আর সেটা জানতে গেলেই যে লক্ষণগুলো, যে শর্তগুলো এই শব্দ সমষ্টির মধ্যে থাকতে হয়, সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং সেটাকেই বলা হচ্ছে ওই আকাঙ্ক্ষা, আসক্তি বা যোগ্যতা। যেমন এটার বিস্তারিত আমরা আগামী ক্লাসে জানবো, কিন্তু আজকে সেই ধারণাটা একটু দিয়ে রাখি। যেমন শামীম ভাত খেয়ে, এখানে শব্দগুচ্ছ আছে, কিন্তু আরও জানার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তাই তো? এটাই হচ্ছে আকাঙ্ক্ষা গুণ। করে দিয়ে মনোযোগ সে লেখাপড়া, এখানে কোনো কিছু হচ্ছে, শব্দ সমষ্টি সবই আছে, কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। এখানে ব্যাকরণগত যে কোরিলেশনগুলো, পারস্পরিক সমন্বয়, কোথায় কর্তা হবে, কোথায় ক্রিয়া হবে, সেগুলো যেই যে বা ইংরেজিতে আমরা যেটা বলি যে সিনট্যাক্স, বা সাবজেক্ট কোথায় হবে, অবজেক্ট কোথায় হবে, ক্রিয়া কোথায় হবে, টেন্স অনুযায়ী কীভাবে বসবে, এই যে ব্যাকরণগত বিভিন্ন ক্রিয়াকলাপ, এটাকে বলা হচ্ছে, এটা ছাড়া অর্থসঙ্গতি ঠিক থাকবে না সেন্টেন্সের, এটাকে বলা হচ্ছে। আর একটা জিনিস কি হচ্ছে, অর্থসঙ্গতির অভাব ওখানে। আর একটা হলো গাড়ি ঘাস খায়, সব ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, ব্যাকরণগত ক্রিয়ার গঠন ঠিক আছে, কিন্তু অর্থগত ভাবগত মিলবন্ধন নাই, তাহলে হবে। কারণ আমরা জানি এখানে সাবজেক্ট আছে, ব্যাকরণগত কাঠামোগুলোও ঠিক আছে, সাবজেক্টের পর ভার, তারপরে অবজেক্ট, সব ঠিক আছে ইংরেজিতে। বাংলায় যেটা হয় এ ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্টের পর কর্তা, কর্ম, তারপরে ক্রিয়া, এবং সে ধরনের কাঠামো ঠিক আছে, সব ঠিক আছে, একগুচ্ছ শব্দ আছে, ব্যাকরণগত শর্তগুলোও ঠিক আছে, কিন্তু ভাবগত মিল নাই। গাড়ি কখনো ঘাস খেতে পারে না, গরু কখনো আকাশে ওড়ে না। এই যে বিষয়গুলো, এই যে আমাদের হাস্যকরভাবে যে অভাবগুলো পরিলক্ষিত হচ্ছে, এই অভাবগুলো মেটাতে পারলেই, পূর্ণ করতে পারলেই বাক্যটা সার্থক হয়ে যাবে। এই পূর্ণতার ধারাটাই হচ্ছে বক্তের মনের ভাব, সম্পূর্ণ ভাব প্রকাশ উপরের কোনোটিতেই প্রকাশ পায়নি, না পাওয়ায় তিনটির কোনোটিই বাক্য নয়, তাই তো? তাহলে এই যে শর্তটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সার্থক বা পূর্ণাঙ্গ বা আদর্শ বাক্যের বৈশিষ্ট্য বা গুণ বা লক্ষণসমূহ আমরা একটু জেনে রাখি। এইটাই হচ্ছে একটা বাক্য হওয়ার প্রাথমিক কারণ, যে সংজ্ঞাতে আমরা যেটা মনি ঋষিরা বললেন বা নতুন করে আমরা জানলাম, যেটা সংস্কৃত থেকে আসা সংজ্ঞা, গত 100 বছর থেকে সর্বাধিকভাবে প্রচলিত। একটি পূর্ণাঙ্গ বাক্যের 3টি বৈশিষ্ট্য বা গুণ বা লক্ষণ থাকতেই হবে। এই গুণ বা লক্ষণগুলো যা আমরা ইতিমধ্যে জানলাম, বুঝলাম: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখানে একটা বিষয় উল্লেখ করে নেই, হাস্যকরভাবে আমরা আসক্তি বলার সময় আসক্তি বলে ফেলি। আসক্তি, কয় তয় রস্যই, আসলে তয় তয় রস্যই আসক্তি। এবং দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু বইয়ে তারা অসতর্কতভাবে সেসব বইয়ে ওই বানানটা আসক্তি রয়ে গেছে। আর আমরা অনেক বইয়ে আসক্তি থাকার পরেও উচ্চারণের ভুলে আস্তে 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 ছড়িয়ে যায় রোগের মতো, আসক্তি বলে ফেলি। আসলে আসক্তি হলো ব্যাকরণগত একটা টার্ম, আর আসক্তি হলো অ্যাডিকশন বা নেশাগ্রস্ততা, সেটা হলো আসক্তি। খারাপ কাজে মোহ, সেটা আসক্তি। আমরা ভুলেও যেন আসক্তি না বলি, আসক্তি বানান না লিখি। তো যাই হোক, একটি পূর্ণাঙ্গ বাক্যের তাহলে বৈশিষ্ট্য, গুণ বা লক্ষণ যা, তাছাড়া বাক্য হবেই না। এটা আমরা জানলেই একটি সার্থক বাক্যটি সার্থক কিনা তা বুঝতে পারবো, বাক্যটা কমপ্লিট কিনা তা বুঝতে পারবো, বাক্যটি বাক্য হয়েছে কিনা তা বুঝতে পারবো। তো এই ধারণাগুলো আমরা বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে নিব।
সার্থক বাক্যের লক্ষণ, গুণ বা বৈশিষ্ট্য। আজকের প্রাথমিক এই কথাগুলোর ভিতর দিয়ে আমরা তাহলে জেনে রাখি বাক্যের সংজ্ঞাটা ধারাবাহিকভাবেই এসেছে বিভিন্নভাবে। তার মধ্যে প্রায় 2000 বছর ধরে একটা সংজ্ঞা আমরা গতানুগতিকভাবে যা জেনেছি, অবশ্যই ঠিক সংজ্ঞা সেটা। আর প্রায় 100 বছর ধরে আরেকটা সংজ্ঞা আমরা পেয়েছি বা ধারণ করেছি, যে সংজ্ঞাটার মধ্যে এই 3টা শব্দ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, যে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা গুণ সম্পন্ন পদসমষ্টিকে বাক্য বলে। সেই 3টি বৈশিষ্ট্য বা গুণকে আমাদের বিস্তারিত জানতে হবে। এই 3টি গুণ না থাকলে, যেমন এখানে এই 3টি গুণ না থাকার কারণে কোনোটিই বাক্য হয়নি, অথচ শব্দ সমষ্টি আছে। এই 3টি গুণ ছাড়া বাক্য হতেই পারে না। আমরা সেটা সম্পর্কে বিস্তারিত জানব। আমি একটা ভবনের উদাহরণ দিয়ে তোমাদের এই কথাটা আবার রিপিট করছি। এখানে একটা দেখতে পাচ্ছি একটা ভগ্ন ভবন। এই ভবনটাকে আমরা কল্পনা করি, এই ভবনের যা যা গঠন উপাদান আছে সবগুলোই আছে, হঠাৎ কোনো একটা গঠনগত সাজানোর কম বেশির কারণে সেটা এরকম অবস্থা হয়ে গেল, এটা কি ভেঙে গেল। তার মানে গঠনগত ত্রুটি থাকলে, বৈশিষ্ট্যগত ত্রুটি থাকলে ভবন ভেঙে পড়বেই। ভেঙে পড়লে এটাকে কি আমরা ভবন আর বলবো? কোনো ক্রমে ভবন বলে, এটা বাসযোগ্য হলেই না সেটা ভবন হবে। এটা কি বাসযোগ্য? নয়। ঠিক একই রকম করবে, এটা বাসযোগ্য, সুন্দর একটা ভবন। এখানে কোথায় বেস, নিচতলা কেমন হবে, দোতলা কিভাবে হবে, 3তলা কিভাবে হবে, কোন জায়গায় কি হবে, এখানে যথাযথ হিসেব নিকেশের মাধ্যমে, বিজ্ঞানসম্মত হিসেব নিকাশের মাধ্যমে, আমি শব্দটা গুরুত্বপূর্ণভাবে বলছি, বিজ্ঞানসম্মত হিসেব নিকেশের মাধ্যমে প্রকৌশলী জ্ঞান দিয়ে তৈরি করা, তারপরেই না একটা সুসজ্জিত সুন্দর ভবন হয়েছে, যে ভবন অর্থযুক্ত। এটার অর্থ আছে, নিশ্চয়ই এটার কোনো অর্থ নেই জীবনে, কিন্তু এটার অর্থ আছে। তাহলে বাক্য শুধু ম্যাটেরিয়ালসগুলো থাকলেই হবে না, সেটাকে গুছিয়ে আনতে হবে। গোছালেই সেটা ভবন, না গোছালেই সেটা ভবন নয়। তাহলে এই রকম গোছানো থাকলেই, আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা গুণগুলো, এই 3টা ম্যাটেরিয়ালস উপস্থিত থাকলেই শুধুমাত্র সেটা একটা বাক্য হবে, পরিপূর্ণ বাক্য হবে, পরিপূর্ণ ভবনটার মতোই। তো নিশ্চয়ই আমরা সেই বিস্তারিত আলোচনাটাই আগামী ক্লাসে করব। তোমরা ভালো থেকো সবাই। আমরা তাহলে এখান থেকে আমরা যে প্রাথমিক কয়েকটি মূল্যায়ন আমরা নিজের কাছে নিজে রাখতে পারি। বাক্য কি, বাক্যের সংজ্ঞার প্রচলিত ধারণাগুলো এসেছে কোন কোন ধারা থেকে, আসলে এখন আমরা বলতে পারবো নিশ্চয়ই। একটা হলো ল্যাটিন, গ্রিক, ইংরেজ ধারা থেকে, আর একটা হলো সংস্কৃত ধারা থেকে। শব্দের গুচ্ছ হলেই কি তা বাক্য হবে? না, এক কথায় আমরা এখন বলতে পারবো না, এবং ব্যাখ্যাও দিতে পারবো, তাই তো? তো তোমাদের জন্য পরামর্শ হচ্ছে ক্লাস মিলিয়ে আরও অধিকতর বইয়ের দিকে অভিনিবেশ সহকারে পড়বে এবং এই ধারণাটা, আজকের এই প্রাথমিক ধারণাগুলো আরও বিস্তারিত জানবে, এটাই আমার আশা। আগামী ক্লাসে আমরা সার্থক বাক্য বা যে বাক্য হতে গেলে যে বিষয়গুলো লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের সাথে পাবো। ভালো থেকো। তো সেই পুরনো কথা, স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার ও দেশ সুস্থ রাখি। ধন্যবাদ।